গণভোটের বৈধতা দিয়ে গ্রেফতার নির্বাচন কমিশনার, এদিকে সম্পত্তির হিসেব দিয়েই ফেসে গেল আসিফ মাহমুদ। জুলাই সনদের পক্ষে যারা শপথ নিলেন সংবিধান সংশোধন পরিষদ, ওখানে কিন্তু ওইরকম আর্টিকেল কথা বলা হয় নাই। অতএব ওখানে যদি আর্টিকেলের কোনো রেফারেন্স না থাকে, সংবিধানের রেফারেন্স না থাকে, তো ওটার বৈধতা থাকে কোত্থেকে? এবং এটা লিগালি কিছু হবে কিনা, সময়ের পরিবর্তন, যখন পরিবর্তন হবে অনেক কিছু তো হয়, তাই না? যেটা গত নির্বাচন কমিশনারদের হয়েছে, হঠাৎ করে ওইরকম পরিস্থিতি হলে তারও যে হবে না এমন তো কোনো কথা বলা যায় না। নিজের জালে নিজেই জড়িয়ে পড়লেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমার কাছে সেরকমই মনে হইতেছে। এই যে ম্যাটিকুলাস ডিজাইন, এই ম্যাটিকুলাস ডিজাইন নিজেদের জালে নিজেরা এখন আটকে যাচ্ছে, ধরা পড়তেছে। কট হচ্ছে কেন? কারণ তার স্ত্রীর ব্যাংক হিসাবে যে একটা গোয়ার মিল দেখা যাইতেছে, এইটার পরিপ্রেক্ষিতে কিন্তু আলাদা একটা বিষয় প্রমাণও হয়ে গেল যে গোয়ার মিল আছে, গোড়ায় গলদ আছে, গন্ডগোল আছে, ভেজাল আছে, অবশ্যই আছে। গণভোটের বৈধতা দেওয়া নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশে, আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সাম্প্রতিক গণভোটের ফলাফলকে বৈধতা দেওয়ার পর থেকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, প্রক্রিয়াটি কি সত্যি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে? অভিযোগ উঠেছে ভোটের স্বচ্ছতা ও যাচাই নিয়ে পর্যাপ্ত তদন্ত ছাড়াই দ্রুত বৈধতা দেওয়া হয়েছে। এই ঘটনাকে ঘিরে কিছু রাজনৈতিক মহল তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছে, এমনকি তাকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তারেরও দাবি উঠেছে। তুমি এখান থেকে দুর্নীতির টাকা বাইরে পাচার করবা, বাইরে সম্পদের পাহাড় হবে, আর বলা হবে যে ওইটা আলাদা হিসাব। সরকারের উচিত এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলা হয়, এই উপদেষ্টা পরিষদে ইউনূসের যতগুলো গুণধর ব্যক্তি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুর্নীতির বরপুত্র বলা হয়। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাও যাক। কিন্তু জুলাই সনদ অধ্যাদেশ 2025 যেটা জারি করা হয়েছে, এটা একটা সম্পূর্ণ বেআইনি জিনিস। এটা প্রথম থেকে আমি বলেছি, রাষ্ট্রপতির এইরকম কোনো আদেশ জারি করার ক্ষমতা নাই। কারণ হলো রাষ্ট্রপতি পার্লামেন্ট যখন থাকেন না, তখন তিনি মাত্র যখন পার্লামেন্ট অ্যাবসেন্স থাকেন, আর্টিকেল 93-তে ওনাকে ক্ষমতা দেওয়া হয়েছে যদি দুটো গ্রাউন্ড, একটা হলো উনি যদি স্যাটিসফাইড হন, আর যদি বিশেষ প্রয়োজন হয়, জরুরি প্রয়োজন, তখন উনি মাত্র একটা আইন করতে পারেন, এবং সেই আইন হলো অর্ডিন্যান্স আকারে আইনটা হবে। কিন্তু সেখানে আবার লিমিটেশন দেওয়া আছে, উনি এমন কোনো আইন অর্ডিন্যান্স করতে পারবেন না যেটা নাকি সংবিধানের যে কোনো ধারা বা সংবিধানের যে কোনো আর্টিকেল বা কোনো প্রভিশন এটাকে অকার্যকর করে দেয় বা এটার বিরোধী হয়, এরকম কোনো ক্ষমতা ওনাকে দেওয়া হয়নি। অতএব রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন, এটা এর আগে আমি যখন বলেছি তখন কিন্তু আমি রাষ্ট্রপতিকে দোষারোপ করেই বলেছি যে উনি এটা যে জারি করলেন এটাকে ওনাকে কিন্তু জবাবদিহি করতে হবে একদিন, কারণ উনি তো রাষ্ট্রপতির সর্বোচ্চ পদে আছেন। উনি সর্বোচ্চ পদে থেকে এই বেআইনি কাজটা উনি কিভাবে করলেন, এনার বিরুদ্ধে এটা জবাবদিহি করতে হবে। কিন্তু এখন আবার ওনার যখন কালের কণ্ঠের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে মতামত দিলেন, তখন আবার ওনার বক্তব্য আমি শোনার প্রেক্ষিতে এখন আমার কাছে মনে হয় যে ওনার কাছে ওই অভিযোগ আসলেও ওনার একটা ডিফেন্স আছে, কারণ উনি কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছেন যে উনি রাষ্ট্রপতি হিসাবে বেশ কিছুদিন থেকে কিভাবে কাজ করছেন, মানে নির্বাচনের আগ পর্যন্ত ওনার অবস্থা কি ছিল, এবং রাবার স্ট্যাম্প ছিল, এবং অনেকগুলো বিষয় ওনাকে না জানিয়েও করা হতেন, এসবগুলো কথা কিন্তু এসেছে। অর্থাৎ সেক্ষেত্রে আমি বলবো তো এটা বুঝাই যাচ্ছে যে ওই সনদটা, জুলাই সনদের এই গেজেট, এই প্রশ্নটা প্রথম আলোচনা এসছে, যারা নাকি করেছেন তাদের মধ্যে একটা অংশ বলেছে যে আমরা যে এত কিছু করলাম, যারা ক্ষমতায় যাবে তারা যদি যাই কিছু না করে, এটার একটা আইনি ভিত্তি লাগবে। এখন আইনি ভিত্তি দিয়ে যারা আইনি ভিত্তিতে দিয়েছেন, যারা আলোচনা করেছেন, তাদের মধ্যে আইনের গভীরতাটা কতটুকু আছে আমি বলতে পারবো না। তা আমি যেটা করেছি এটা দেখে আমি বুঝতে পারি যারা এই আইনি ভিত্তিটা তৈরি করেছেন তারা আসলে বাংলাদেশের সংবিধান সম্পর্কে তাদের কিছুটা দুর্বলতা আছে এবং সম্পূর্ণ জিনিসটা তারা জানেন না। যখন নির্বাচন হয়ে গেছে, নির্বাচন হয়ে যাওয়ার পরে শপথটা পড়িয়েছেন, দেখেন কিভাবে। প্রথম হলো জাতীয় সংসদ সদস্য, সেখানে কিন্তু রেফারেন্স দিয়েছেন আর্টিকেল কত 48 সম্ভবত 48(3) এই অনুসারে শপথ পড়ানো হচ্ছে। আর ওই যে আপনার জুলাই সনদের পক্ষে যারা শপথ নিলেন সংবিধান সংশোধন পরিষদ, ওখানে কিন্তু ওইরকম আর্টিকেল কথা বলা হয় নাই। অতএব ওখানে যদি আর্টিকেলের কোনো রেফারেন্স না থাকে, সংবিধানের রেফারেন্স না থাকে, তো ওটার বৈধতা থাকে কোত্থেকে? এই জন্য তো বিএনপি বলেছে যে না, ওইটা আমরা শপথ নেব না, কেন ওটা আপনারা করেছেন, আপনাদের হাতে ক্ষমতা ছিল, গেজেট করেছেন, ইলেকশন কমিশনকে দিয়ে নির্বাচন করিয়েছেন, সরকারের 1100 কোটি টাকা খরচ করেছেন, তার মধ্যে অনেকে আবার সেই বিশিষ্ট হোয়াইট কলার বুদ্ধিজীবীরাও অনেকে 1 কোটি 2 কোটি টাকা বিভিন্ন ব্যাংকের কাছ থেকে নিয়েছেন, হ্যাঁ না ভোটের পক্ষে, হ্যাঁ এর পক্ষে ইয়ে করবেন, ক্যাম্পেইন করবেন। এগুলো তো আমরা পত্রপত্রিকায় দেখেছি। অর্থাৎ এই যাই যেটা করা হোক না কেন, এই সবগুলোই শুভঙ্করের ফাঁকি, এটার আইনগত কোনো ভিত্তি নাই। আদালতে গিয়েছে ভালো,
আদালতে গেলে আদালত এখন একটা সিদ্ধান্ত দিবে। আমার তো মনে হয় যে আদালত তো বর্তমান সংবিধানকে প্রোটেক্ট করার জন্যই তারা ওখানে শপথ নিয়েছেন, এবং এই সংবিধানে যেটা নাই সেটাকে কি আদালত বলবে যে হ্যাঁ এটা হবে? আমার তো মনে হয় না। কারণ এখন যেভাবে আমাদের সবচেয়ে বড় মোরল দেশ, তারা যেভাবে বিভিন্ন রাষ্ট্রের উপরে আপনার খড়গ ঘুরাচ্ছে, তাতে তো বাংলাদেশের পক্ষে তো ওইভাবে স্বাধীনভাবে তো চলাটাও খুব ডিফিকাল্ট হবে। কারণ আপনারা সবাই তো চায় নিজের নিরাপত্তা ফার্স্ট, তাই না? বেঁচে থাকাটা হলো প্রধান, তারপর হলো অন্য কথা। তো এখানে নির্বাচন কমিশন যেটা করেছে, এই প্রশ্নটা আলোচনায় আছে, এবং এটা লিগালি কিছু হবে কিনা সময়ের পরিবর্তন, যখন পরিবর্তন হবে অনেক কিছু তো হয়, তাই না? যেটা গত নির্বাচন কমিশনারদের হয়েছে, হঠাৎ করে এরকম পরিস্থিতি হলে তারও যে হবে না এমন তো কোনো কথা বলা যায় না। এটা তো বলাটা স্বাভাবিক। নির্বাচন নিয়েও তো নির্বাচন হয়েছে সুস্থ, এটা বলা হচ্ছে, কিন্তু জামাত ইসলাম তো আবার বলতেছে নির্বাচনে, এনসিপি তো বলতেছে নির্বাচনে কারচুপি হয়েছে, তাই না? তো ওই কারচুপির কথা বলে যদি ভবিষ্যতে এই নির্বাচন কমিশনারকে আবার এইভাবে আগের মতো করা হয়, তাহলে কি বলবেন? বলার তো কিছু নাই, কারণ বাংলাদেশ তো সব সম্ভবের দেশ। যদি আর্টিকেল মানে সেকশন 120 ফিরে এখানে স্পেসিফিক বলা আছে রাষ্ট্রপতি বা সরকার তাকে উচ্ছেদের জন্য কোনো ক্রিমিনাল কনস্পিরেসি করা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। উনি যে অভিযোগগুলো এনেছেন সেগুলো সামনে আছে, নিশ্চয়ই এখনই হবে তা না, বা এই সরকার হয়তো সরকারের সময় হবেও না, কিন্তু 20 বছর পরে যে হবে না এটা তো বলা যায় না। কারণ হলো যে বাংলাদেশ, ওই যে আগেই তো সবসময় বলে আসছি আমি, সব সম্ভবের দেশ। এমন প্রশ্ন একসময় আসতে পারে যে এই রাষ্ট্রপতিকে অপসারণের জন্য দৌড়ঝাঁপ করা হয়েছিল, প্রধান বিচারপতি পর্যন্ত 2 জন উপদেষ্টা গিয়েছিলেন ওনাকে কিভাবে অপসারণ করা হয়, মাননীয় প্রধান বিচারপতি সেটা রাজি হন নাই, কিন্তু কনস্পিরেসি কিন্তু ছিল। অর্থাৎ তারপরে উনি বলেছেন যে ওনার সমস্ত হ্যান্ডস সরিয়ে দেওয়া হয়েছে, ওনাকে না কনসাল্ট করে কাগজপত্র সাইন করা হয়েছে, উনি অনেক কিছুই জানতেন না, উনি একদম কি বলে এক ধরনের জীবনের মধ্যে ছিলেন, লিমিটেড জীবনের মধ্যে ছিলেন। এই কথাগুলো তো উনি বলেছেন, এই কথাগুলো তো থেকে যাবে রেকর্ডে, এবং এই কথার উপর ভিত্তি করে ভবিষ্যতে কোনো আইনি পদক্ষেপ হলে হতে পারে, হবে না যেটা নিশ্চিত করে বলা যায় না, আবার হবেই যে এটাও নিশ্চিত করে বলা যায় না। তবে নিশ্চয়ই সেই পরিবেশ এখন বিদ্যমান নয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া জমিদারের নাতি, না জমিদারের নাতি তো হলো সার্জিস আলম, ইনি হলেন এনসিপির মুখপাত্র। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে, এই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, আলোচনা করছি। সেখানে যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে তিনি নাকি সবার উদ্দেশ্যে তার ব্যাংক হিসাব উন্মুক্ত করে দেবেন, সেটা তিনি করছেন। দেখেন, যখন তার ব্যাংক হিসাব তলব করা হলো, অবশ্যই তারা তো আন্ডারগ্রাউন্ড বা ম্যাটিকুলাস ডিজাইন করে থাকেন, হয়তো বা এটারও ম্যাটিকুলাস সূক্ষ্ম ডিজাইন করছেন। যে দেখেন, মানে ব্যাংক হিসাব তলব করা হলো, বলা কিন্তু হয় না যে আপনি জাতির উদ্দেশ্যে আপনার ব্যাংক হিসাব উন্মুক্ত করে দেন, এরকম কিন্তু বলা হয়নি। তারপরে তিনি করলেন, কেন করলেন? অবশ্যই ডিজাইন থাকতে পারে, কিন্তু সেই ডিজাইনটাই, যেটাকে আমি যদি গ্রামের ভাষায় বলি যে নিজের জালে নিজেই জড়িয়ে পড়লেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমার কাছে সেরকমই মনে হইতেছে। আপনাদেরকে সেই হিসাবটাই দেখাবো। আসিফ মাহমুদ সজীব ভুইয়া দীর্ঘ একটা হিসাব দিয়েছেন, তার নিজের ব্যাংক হিসাব এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবও দিয়েছেন। সেটাতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ জানাই, আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহপূর্বক এখনই সাবস্ক্রাইব করুন, এখনই সাবস্ক্রাইব করুন। দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল অর্থাৎ আমি যে মুহূর্তটা ভিডিও করতেছি তার থেকে প্রায় 15 ঘন্টা আগে তিনি এই পোস্টটা দিয়েছেন। তিনি লেখাটা শুরু করছেন এইভাবে, আপনারা দেখেন, চাইলে পড়ে নিতে পারেন। প্রিয় সাংবাদিক বিন্দু, মানে শুরুটাই এরকম, প্রথমে প্রিয় সাংবাদিক বিন্দু, তারপরে লিখছেন শুভেচ্ছা নেবেন নিয়ে দাঁড়ি, তারপরে একটা স্পেস দিচ্ছেন, দেওয়ার পরে লিখছেন আমার ও আমার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব সময়ের তথ্য উপস্থাপন করা হলো। এটা হলো তার ভেরিফাইড ফেসবুক পেজে, মানে ফেসবুকে কোনো কিছু দেওয়া মানে উন্মুক্ত করে দেওয়া। তাহলে বুঝুন, এটা কিন্তু মানে এই হিসাবে আপনি যদি অন্যভাবে একটু বিবেচনা করেন যে হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব, কবে অ্যাকাউন্ট করছেন, কত টাকা উত্তোলন করছেন, কত টাকা বর্তমানে অ্যাকাউন্টে আছে, সকল কিছু ফেসবুকে দিলেন, তার মানে তিনি একজন সৎ মানুষ, সৎ সাহস আছে। কিন্তু সেই হিসাবের মধ্যে তো গলত, ভুল ধরা পড়ছে। কোথায় ভুল ধরা পড়ছে আমি আপনাদেরকে বলি। এই যে প্রথমে তিনি লিখছেন যে আমার নামে ব্যাংক হিসাব, মানে তার নামে ব্যাংক হিসাব দিছে, অনেকগুলো ব্যাংক হিসাব সেখানে আছে, আপনারা চাইলে তার অ্যাকাউন্টে গিয়ে পড়ে নিতে পারেন, আমি সেইটাতে যাচ্ছি না। কিন্তু ক্রমিক নাম্বার 2-এ তিনি যে হিসাবটা দিচ্ছেন সেটা একটু আপনারা দেখেন। লিখছে আমার স্ত্রীর নামে ব্যাংক হিসাব, মানে তার স্ত্রীর নামে ব্যাংক হিসাবটা তিনি এখানে দিচ্ছেন। 2.1 অর্থাৎ প্রাইম ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংকে তিনি অ্যাকাউন্ট করছেন। স্টেটমেন্ট পিরিয়ড মার্চের 1 তারিখ 2025 থেকে মার্চের 4 তারিখ 2026, অর্থাৎ গত এক বছর মার্চের 4 তারিখ, আজকে 5 তারিখ, গতকালকে তিনি এটা লিখছেন, মানে 1 বছর 3 দিনের হিসাব তিনি এখানে দিচ্ছেন। এখানে লিখছেন মোট জমা 515 টাকা, মোট জমা দিচ্ছেন, মোট উত্তোলন 2 টাকা, পরে আলোচনা পরে করি, আগে হিসাব করি। তারপরে বর্তমান স্থিতি 613 টাকা। এখন এখানে আপনি বলতে পারেন সুন্দরভাবে তো লিখছেন, হ্যাঁ সুন্দরভাবে। দেখেন প্রথম গলতটা আপনাদেরকে বলি, এখানে যে লিখলেন স্টেটমেন্ট পিরিয়ড 1 মে, অর্থাৎ মে মাসের 1 তারিখ, মে মাসের 1 তারিখে কি ব্যাংক খোলা থাকে? এটা আমি জানি না, এটা আমার জানার মতে ব্যাংক বন্ধ থাকে 1 মে। সে 1 মে ব্যাংক বন্ধ থাকে, সেই দিন তিনি মানে অ্যাকাউন্ট করছেন। সেই দিন কীভাবে করলেন? হ্যাঁ করতে পারেন, তো তিনি একজন বড় মাপের মানুষ, তাদের হিসাব নিকাশ আলাদা, সেটা আমি বলতে চাই না। আচ্ছা, মার্চের এপ্রিল দিয়েছেন, মোট জমা 515 টাকা, সুন্দর কথা, কিন্তু মোট উত্তোলন 2 টাকা। ব্যাংক থেকে কি মোট উত্তোলন 2 টাকা করা যায়? মানে 2 টাকা উত্তোলন করা যায় ব্যাংক থেকে? তাহলে এই যে প্রাইম ব্যাংকে পিএলসি অ্যাকাউন্ট করলে পরে 2 টাকাও তোলা যায়,
এটা আমি জানি না, আপনারা জানেন কিনা। আচ্ছা, মোট জমা 515 টাকা, তাহলে 2 টাকা উত্তোলন, তাহলে কত জমা হলো? 513 টাকা। আর বর্তমান স্থিতি কত? 613 টাকা। তাহলে 100 টাকা গলমিল কোথায়? 100 টাকা বেশি কেন মোট স্থিতি? হিসাবটা দেখেন, হিসাবটা তো মিলানো যাচ্ছে না। ফেসবুকে অনেকে পোস্ট দিতেছেন এই বিষয়ে যে হিসাব মিলাতে পারতেছি না। যদিও আমি একজন অ্যাকাউন্টের ছাত্র, হিসাব বিজ্ঞানের ছাত্র, এসএসসি ইন্টার হিসাব বিজ্ঞানে পড়ছি, কিন্তু আমিও তো হিসাব মিলাতে পারলাম না। অদ্ভুত বিষয়। হ্যাঁ, আমার লেখাপড়ায় একটু ঘাটতি থাকতে পারে। কেউ যদি এক্সপার্ট থেকে থাকেন আমার অডিয়েন্সের মধ্যে, যারা আমাকে শুনতেছেন বা আমার আলোচনা দেখেন শোনেন, তারা একটু বলতে পারেন যে পহেলা মে মাসের 1 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়? মানে খোলা যায় কিনা জানিয়ে দেবেন। আর প্রাইম ব্যাংক থেকে 2 টাকা উত্তোলন করা যায়, টাকা উত্তোলন করলেও 100 টাকা বেশি হয়। মানে হিসাবটা মিলে না তো। এই যে ম্যাটিকুলাস ডিজাইন, এই ম্যাটিকুলাস ডিজাইন নিজেদের জালে নিজেরা এখন আটকে যাচ্ছে, ধরা পড়তেছে। কট হচ্ছে কেন? কারণ হচ্ছে, আমি একজনের পোস্ট করলাম, তিনি সুন্দরভাবে গল্প আকারে লিখছেন, হয়তো বা তিনি কাল্পনিক সুরে লিখছেন, তার কাছে মনে হয়েছে যে এরকম ঘটনা ঘটতে পারে সেরকম, সেই জন্য তিনি লিখছেন। সেখানে তিনি লিখছেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যখন ব্যাংক হিসাব তলব করা হলো, তার তো টনক নড়ে গেছে যে আমার ব্যাংক হিসাব তলব করা হলো, তাহলে আমি হিসাবটা কেমনে দিই, কীভাবে দিই। হয়তো বা তিনি কোনো শুভাকাঙ্ক্ষীকে ফোন দিচ্ছেন বা শুভাকাঙ্ক্ষীর কাছে পরামর্শ নিয়েছেন, তখন শুভাকাঙ্ক্ষী বলছে আচ্ছা ঠিক আছে, একটা স্টেটমেন্ট বানিয়ে দেবো, তুমি ওখানে তারা ব্যাংক হিসাব তলব করুক, তারা হিসাব নিক, তুমি তোমার মতো ফেসবুকে দিয়ে দাও, জাতির উদ্দেশ্যে দিয়ে দাও। একটা মানে ওই যে যেটাকে বলে ন্যারেটিভ, মানে বয়ান তৈরি করো যে হ্যাঁ, আমার যদি অন্তরে যদি ভরসা না থাকে, তাহলে আমি ব্যাংক হিসাবটা ফেসবুকে দিলাম কিভাবে। ঠিক আছে, সুন্দরভাবে লিখছেন, কিন্তু এই যে গড়টা ফালালেন, এইটার বিনিময়ে বা এইটার পরিপ্রেক্ষিতে তার স্ত্রীর ব্যাংক হিসাবে যে একটা গড় মিল দেখা যাইতেছে, এইটার পরিপ্রেক্ষিতে কিন্তু আলাদা একটা বিষয় প্রমাণও হয়ে গেল যে গড় মিল আছে, গোড়ায় গলদ আছে, গন্ডগোল আছে, ভেজাল আছে, অবশ্যই আছে, সব কিছুতে বের হওয়া উচিত। এইটাও চ্যালেঞ্জ, আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে মনে করি। ধরুন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক হিসাব তলব করা হয়েছে, এখন মানে আসিফ মাহমুদকে তো বলা হয় নাই যে তুমি তোমার ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে তুমি দেখা করো, তা না, বিভিন্ন ব্যাংকে লিখিতভাবে জানানো হয়েছে যে আসিফ মাহমুদের নামে যতগুলো অ্যাকাউন্ট আছে আপনারা সেই অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো আমাদেরকে দেন তদন্তের স্বার্থে। আর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ কী করলেন, সেটা উন্মুক্ত করলেন। তার মানে কি, ওই যে সংস্থাতে তলব করছে তাকে চ্যালেঞ্জ জানালেন যে তোমরা তলব করছো, আদৌ কিছু নয়, তোমরা আমাকে হয়রানির জন্য করছো। এইটার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সকল কিছু পুঙ্খানুপুঙ্খভাবে, একেবারে সূক্ষ্মভাবে আইন প্রয়োগ, মানে সঠিক আইনের ব্যবহারের মাধ্যমে তার সকল কিছু, শুধু এখন ব্যাংক হিসাবের মধ্যে থাকলে হবে না, সকল অভিযোগকে তদন্ত করতে হবে এবং সঠিকটা সামনে আনতে হবে। যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুকে যে পোস্টটা দিয়েছেন, সেই পোস্টটা কি আদৌ মানে সঠিক কিনা, বা সেইটাকে ধামাচাপা বা নতুন কোনো বয়ান তৈরি করার জন্য কিনা, বা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেটা বলতেছেন সেটাই সঠিক কিনা, এইটা প্রমাণের জন্য হলেও তো কিন্তু সকল কিছু আইনের সঠিক ব্যবহারের মাধ্যমে তদন্ত করা উচিত। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়? আমি আমার ছোট বিদ্যা বুদ্ধি যুক্তিতে যতটুকু বুঝতে পারলাম যে হ্যাঁ, অবশ্যই এটা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি বলে যে তদন্ত সংস্থাকে তিনি চ্যালেঞ্জ জানালেন, সে চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত, অবশ্যই তদন্ত করা উচিত এবং বের করা উচিত। আর আমরা এইটা বিশ্বাস স্থাপন করি, কারণ যেভাবে অভিযোগগুলো আসছে, এমন তো নয় যে 2026-এর 17 তারিখে তাদের সরকার, তিনি তো নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনের কয়েকদিন আগে তিনি ক্ষমতা চাইছেন, তাদের যে নিয়োগ করা সরকার সেটা তো 17 তারিখ পর্যন্ত ছিল। এমন তো নয় যে তার সরকার ক্ষমতা হস্তান্তর পরে এই বিষয়গুলো সামনে এসেছে, তা নয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্ষমতা থাকাকালীন তিনি উপদেষ্টা থাকাকালীনই কিন্তু তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ সামনে এসছে। তাইলে এই এত অভিযোগ সবই তো অহেতুক হতে পারে না, সবই তো তাকে হয়রানির জন্য হতে পারে না। সকল বিষয় তদন্ত করা এখন মানে ইগোতে বাজার কথা, তদন্ত সংস্থা কর্মকর্তাদের সকল কিছু তদন্ত করা হোক। যতগুলো অভিযোগ আসছে একেবারে প্রকাশ্যে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেহেতু প্রকাশ্যে সকল কিছু প্রকাশ করতেছে, মানে জানাইতেছে, সারা জাতির উদ্দেশ্যে তার ফেসবুক কলে পোস্ট দিতেছেন, সেহেতু তার সকল তদন্ত বিষয়, সকল কিছু প্রকাশ যেন করা হয়, জাতি যেন সঠিকটা জানতে পারে। বেশ মজার ঘটনা ঘটছে, সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি এবং আসিফ নজরুল, দুইজন উপদেষ্টা, সাবেক উপদেষ্টা, তাদের দুইটা খবর দেখছি প্রথম আলোতে। একটাই আসিফ নজরুল বলছেন সরকারে থাকা অবস্থায় আগে পরে জীবনে কখনো দুর্নীতি করেনি। আর এক ধাপ আগায় যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, মানে তিনি একটা সংবাদ সম্মেলন করছে, নিজের মা বাবা এবং স্ত্রীর ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করছে, মোট জমা 15.5 লাখ টাকা। বাপরে, এটা তো সাংঘাতিক ব্যাপার। এরকম সাধু সন্ন্যাসী থাকাটাই হয় উচিত, কিন্তু যখন সরকারের BFIU তার হিসাব চাইলো, তখন কেন এটা প্রকাশ করছে, আগে কেন করা হলো না? মানে যেটা যখন কি তার কাছে চাওয়া হলো, তখন তিনি প্রকাশ করতেছেন যে তার কি কি আছে। আচ্ছা, আপনাদের কাছে মনে আছে, আমি এটার সাথে মিলাচ্ছি না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে,
যারা বিদেশের সম্পদের পাহাড় গড়ছে, টাকা জমা রাখছে, বিশেষ করে আমি অন্তত দুইজন উপদেষ্টার কথা জানি যারা সুইজারল্যান্ডে যে অ্যাকাউন্ট খুলছে এবং একজন ব্যক্তি তার সাক্ষী, তার মাধ্যমে করছে। তো সেটা কি তখন বলা হবে যে ওইটা আলাদা হিসাব? আপনাদের মনে আছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যখন নাকি টিআইবি বলল যে তার লন্ডনে 250 না 350 বাড়ি আছে, সম্পত্তি আছে, তো এবং টিআইবি বলছে যে মানে তাদের কাছে প্রমাণও আছে, সরকার চাইলে নিতে পারে। সরকার টিআইবির সহযোগিতা নেয়নি। পরে সাইফুজ্জামান চৌধুরী বলল যে ওটা আমার বাবা আখতারুজ্জামান চৌধুরী, ওনার বিদেশে ব্যবসা ছিল, ওই হিসাব আলাদা, ওইটার সাথে এটা মিলানো যাবে না। এটা হয় কোনদিন? এটার সাথে ওইটা মিলানো যাবে না, এটা কে বলছে? তুমি এখান থেকে দুর্নীতির টাকা বাইরে পাচার করবা, বাইরে সম্পদের পাহাড় হবে, আর বলা হবে যে ওইটা আলাদা হিসাব। এখন আমি জানি না ওনাদের সেই একই হিসাব পাওয়া যাবে কিনা, যে দেখা যাবে যে বাইরে যখন নাকি মানে বের হবে তখন বলবে যে না ওইটা তো আলাদা হিসাব, এটার সাথে এটা মিলবে না। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU ব্যাংক হিসাবে তথ্য তলবের পর নিজের 2টি, বাবার 5টি, মা ও স্ত্রীর 1টি করে মোট 9টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 15.5 লাখ টাকা তথ্য প্রকাশ করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রকাশিত হিসাব অনুযায়ী আসিফের নিজের 2 অ্যাকাউন্টে আছে 9,78,556 তাও তো খারাপ না। একজন ছাত্রের অ্যাকাউন্টে আমরা দেখলাম না যে ওই নর্থ সাউথে পরীক্ষা দিচ্ছে, ভর্তি পরীক্ষা বোধহয় নাকি মানে কোনো সেমিস্টার পরীক্ষা, তা একজন ছাত্রের অ্যাকাউন্টেও 9 লাখ টাকা থাকা কম না। যা হয়তো বলতে পারে যে আমার বেতন নিত লাখ টাকার উপর, আমি বেতন পাইতাম যখন নাকি আমি উপদেষ্টা ছিলাম। যাক, এটা অন্য বিতর্ক। আর পরিবারের অন্য সদস্যদের অ্যাকাউন্টে আছে মোট 5,69,000। এটা যদি সত্যি সত্যি হয়, তাহলে ভালো, এটা ভালো, এটা স্বচ্ছতা, বাট এটা প্রমাণিত হওয়া উচিত। সরকারের উচিত, এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা বলা হয় যে এই উপদেষ্টা পরিষদে ইউনূসের যতগুলো গুণধর ব্যক্তি ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, দুর্নীতির বরপুত্র বলা হয়। তো সেটা তার আগেই এই হিসাবটা প্রকাশ করলে ভালো হতো, তাহলে BFIU মানে হয়তো তদন্ত করতো না বা তাদের কাজটা কমে যেত। এখন BFIU দেখি তারা কি বের করে আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কি হয়। আসিফ নজরুলের কথাটা আমি বলবো না, কারণ এই সম্পর্কে বলা উচিত না, যে তিনি তো বলছেন সরকারে থাকা অবস্থায় এবং এর আগে পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করেনি উল্লেখ করে আসিফ নজরুল বলেছেন অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর তার দুর্নীতির নতুন নতুন খবর ডালপালা মেলছে উল্লেখ করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তার ভেরিফাইড ফেসবুকে আসিফ নজরুলের দুর্নীতি সুনামে দেওয়া এক পোস্টে এসব কথা বলেছেন। যাক, আসিফ নজরুল এটা ব্যাপারটা আমি আর তিনি কি করছে না করছে এটা তার ব্যাপার। অনেকেই বলছে এটা ঠিক আসিফ নজরুলকে নিয়ে বোধহয় কাদা ছোড়াছুড়ি অনেক বেশি হয়েছে। তারপরও আমার মনে হয় যে স্বচ্ছতার জন্য যেহেতু তারা দায়িত্বে ছিলেন, সরকারের উচিত সাবেক উপদেষ্টাদের ব্যাপারে একটা তদন্ত করে পরিষ্কার করা মানুষের কাছে যে না, তারা আসলে অন্তর্বর্তী সরকারের সময় তারা যে দায়িত্ব পালন করেছেন তারা তাদের নিজেদের প্রয়োজনে আসেননি, রাষ্ট্রের প্রয়োজনে, জাতির প্রয়োজনে তারা এসেছে। সুতরাং এই বিষয়টা একটু খোলাসা করলে ভালো হয়। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।